আমি রাসেল আহমেদ আপনাদের স্বাগত জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন ২৪ ঘন্টায় সমসাময়িক রাজনীতির বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করি। আজকেও আলোচনা করতে চাই। এরই মধ্যে রাজপথের বেশ কিছু বিষয়ের আলোচনা চলছে, পাশাপাশি আলোচনার টেবিলেও বেশ কিছু বিষয় এসেছে। বিশেষ করে ঐকমত্য কমিশনের সাথে আলোচনা করেছে আজকে বিএনপি, আবার কূটনীতিকদেরও আলোচনা হয়েছে সরকারের সাথে এবং রাজনৈতিক দলগুলোর সাথেও গতকাল আলোচনা। এই সব সামগ্রিক বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। আজ আলোচনার জন্য আমাদের সাথে স্টুডিওতে ৩ জন অতিথি উপস্থিত হয়েছেন, তাদের সাথে আমরা একটু শুরুতেই পরিচিত হয়নি। ডান দিক থেকে শুরু করছি। জনাব মাহফুজুর রহমান, সাবেক রাষ্ট্রদূত, আপনাকে আলোচনায় স্বাগত জানাচ্ছি। রয়েছেন জনাব মাহমুদা হাবিবা, সদস্য বিএনপির মিডিয়া সেল, আপনাকে আলোচনায় স্বাগত। এবং রয়েছেন জনাব মোহাম্মদ মিরাজ মিয়া, যুগ্ম সদস্য সচিব, জাতীয় নাগরিক পার্টি, আপনাকেও আলোচনায় স্বাগত জানাচ্ছি। আমরা আলোচনা করতে চাই, শুরুতে একটু রাজনৈতিক বিষয়ের আলোচনা করি, পরে আমরা একটু কূটনৈতিক বিষয়েও আলোচনায় ফিরব। একটু জনাব মাহমুদা হাবিবা, একটু আপনাকে দিয়ে আলোচনা শুরু করছি। আজকে ঐকমত্য কমিশনের সাথে বিএনপির বৈঠক হয়েছে, আবারও হবে, এখানে শেষ নয়, এর আগেও হয়েছে। তবে আজকে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা হয়েছে, বোঝা যাচ্ছে বাইরে দুই পক্ষেরই মতামতে যেটি জানা গেছে। এখন পর্যন্ত যে বিষয়গুলো সামনে এসছে বা বাইরে এসছে, তাতে দেখা যাচ্ছে যে বিএনপি যে ৩১ দফা দিয়েছে তার মধ্যেই আসলে তারা ঘুরে ফিরে থাকতে চাইছে। সংস্কার কমিশনের যে প্রস্তাবগুলো বা যেখানে তারা সম্মতি জানিয়েছে, যেখানে তারা আপত্তি জানিয়েছে, তার মানে মোটামুটি সেই বিষয়গুলোকেই তারা সামনে রেখে আগাচ্ছে। একটু জানতে চাও যে আপনারা তো ৩১ দফা এখন দেননি, আরও আগেই দিয়েছেন এবং সেটি সাধারণ মানুষের কাছে উন্মুক্ত করেছেন। সেই আলোকে মানুষকে ভোটের দাবিতে আন্দোলনে সামিল হওয়ার আহ্বান জানিয়েছেন। মানুষ কি আসলে সেই আহ্বানে সাড়া দিয়েছে, বা কিভাবে আপনারা বুঝলেন যে আপনাদের ৩১ দফাতেই মানুষ সন্তুষ্ট, আর কোনো সংস্কার মানুষ চায় না বা দরকার নেই? অনেক ধন্যবাদ আপনাকে। আসলে প্রশ্নটার উত্তরটা শেষ দিক থেকে শুরু করি। আমরা তো এটা কোথাও দাবি করিনি যে মানুষ ৩১ দফাতেই সন্তুষ্ট এবং তারা আর কোনো সংস্কার চায় না। কোনোভাবেই কোনো স্টেটমেন্ট বা কোনো আচরণে বিএনপি এটা কখনো প্রকাশ করেনি। আজকে যেটা ঘটেছে, ঐকমত্য কমিশনের সাথে যে বৈঠকটা হয়েছে, এর আগে বিএনপি কিন্তু সুনির্দিষ্টভাবে সংস্কার প্রস্তাবনা পেয়েছিল, যেটা স্প্রেডশিটে এসেছে, এবং সেখানে ইয়েস নোতে জবাব দেওয়ার বিষয় ছিল। সেখানে অনেকগুলো পয়েন্ট যেগুলো যৌক্তিক মনে করেছে বিএনপি, সেগুলোতে সহমত পোষণ করেছে, এবং যেটাতে তাদের বলার কিছু আছে, মন্তব্য আছে, সেইগুলো আলাদাভাবে কিন্তু নোট করে পৌঁছে দেওয়া হয়েছে। আজকের আলোচনা যদি আপনি দেখেন, আলোচনা পরবর্তী ডিসকাশন, কিংবা আপনি যদি দেখেন আলী রিয়াজ সাহেবের যেটা মানে আলোচনা পরবর্তী তার যে প্রতিক্রিয়া, সেখানে খুব সুস্পষ্টভাবেই তিনি বলেছেন বিএনপি কিন্তু অধিকাংশ, আমি আবারও রিপিট করছি, অধিকাংশ সংস্কার প্রস্তাবের সাথে একমত, এবং যেই জায়গাগুলোতে তারা একমত নয় সেখানেও কিন্তু তাদের নিজস্ব অভিমত আছে কেন তারা একমত নয়। এবং এই একমত যে অংশে আমরা নই, সেই অংশে যদি সরকারের সাথে আলোচনায় এমন সুযোগ আসে, বা যেই শঙ্কার কারণে বিএনপি একমত হতে পারেনি সেইগুলো যদি দূর করতে পারেনি সরকার, কিংবা কনভিন্স করার সুযোগ থাকে, অবশ্যই বিএনপি তাহলে একমত হবেন। কিন্তু ধরে নিচ্ছি আমাদের যারা কাজ করেছেন এই সংস্কার কমিশনের প্রস্তাবনাগুলো নিয়ে, সেগুলো তারা কিন্তু মানে মোটামুটি আমাদের বিশেষজ্ঞরাই খুব দীর্ঘ সময় নিয়ে কিন্তু যাচাই বাছাই করে এগুলো দেওয়া হয়েছে। আর ৩১ দফা নিয়ে আপনাকে আমি এটা বলি, এটা একটা মোটা দাগে সংস্কার প্রস্তাব করা হয়েছিল যখন 16তে প্রথম, তখন কিন্তু এত বেহাল দশা দেশের ছিল না। তখন ইনস্টিটিউশনগুলো কেবল ভাঙতে শুরু করেছিল, কিংবা মাঝামাঝি পর্যায়ে ছিল ভাঙনটা। এটা পরবর্তীতে এসে যখন 22-23-এ আমরা মানে এটা আবার পুনরায় 27 দফা পরে সরকার, যারা আমাদের সাথে সরকার বিরোধী আন্দোলনে ছিলেন, তাদের সবার সাথে এক জায়গায় হয়ে, বিভিন্ন বিশেষজ্ঞদের সাথে এক জায়গায় হয়ে যে প্রস্তাবনাগুলো আমরা এনেছিলাম, মোটামুটি চেষ্টা করা হয়েছে সব দিক কভার করার। কিন্তু তার মানে এই নয় যে পরিবর্তিত পরিস্থিতিতে নতুন কোনো সংস্কার সেটার সাথে সংযুক্ত হবে না। এটা কিন্তু কোনো আলটিমেট ডকুমেন্ট না। সংস্কার প্রস্তাবটার আমাদের বইটা যদি আপনারা দেখেন, ওখানে প্রায় 6টা পৃষ্ঠা আমাদের রেখে দেওয়া আছে যে আপনার যে কোনো মতামত থাকলে দেন, এবং আমরা প্রতিদিনই ডিফারেন্ট মতামত পাচ্ছি। ফলে এমন কোনো সুযোগ নাই বলার যে বিএনপি ভাবছে তার সংস্কারই আলটিমেট সংস্কার, কিংবা এই সংস্কারই সরকার মানে দেশের মানুষ বেছে নেবেন। তবে আমরা এটাও আপনাকে আশ্বস্ত করি যে ৩১ দফায়
এই সরকার যে সংস্কার প্রস্তাবনাগুলো দিয়েছেন তার অনেকগুলোই আছে, সেগুলো যে আছে এটা তার আমাদের দোষের কারণ হতে পারে না। এই যে ওই বিষয়গুলোতে যে আমরা একমত হয়েছি, আবারও আপনাকে আরেকটা কথাও বলি, বিএনপি তো একটা সংস্কার প্রস্তাবনা এনেছে সুস্পষ্টভাবে প্রতিটা সেক্টরে। আমি আহ্বান জানাবো যে অন্যান্য যে রাজনৈতিক দলগুলো আছেন তারাও বিভিন্ন সংস্কার প্রস্তাব নিয়ে আসুন। জনগণের যখন চয়েসের প্রশ্ন আসে তাদের সামনে অপশন থাকাও তো জরুরি। এখন পর্যন্ত তো বিএনপি সংস্কার প্রস্তাব ছাড়া এবং সরকারের দেয়া সংস্কার প্রস্তাব ছাড়া আর তো কোনো সংস্কার প্রস্তাব সেইভাবে একেবারে সেক্টর ওয়াইজ এইভাবে প্রতিটা পয়েন্ট ধরে নাই। না, এখন পর্যন্ত মাঠে যারা রয়েছেন তার মধ্যে অভিজ্ঞ সবচেয়ে আপনারা সবচেয়ে বড় দল, আমরা কাজ করছি এটা পুরনো ভাব আগে থেকে, ফলে আমরা অবশ্যই লেভারেজে আছি। এখন যারা নতুন আমি আশা করছি তারাও কাজ করছেন, আমরা আহ্বান জানাচ্ছি যে তারাও আসুন বিভিন্ন সংস্কার নিয়ে। এমনও তো হতে পারে যে তাদের বিভিন্ন সংস্কার প্রস্তাবের সাথেও আমরা সহমত পোষণ করব, কারণ আলটিমেটলি আমাদের সবার যাত্রা তো একটাই, এই দেশটা একটা প্রপার জায়গায় নাগরিকের কাছে তার অধিকার ফিরে আসুক এবং এই দেশটা তার স্বাধীনতা এবং সার্বভৌমত্ব নিয়ে মাথা উঁচু করে দাঁড়াক। দেশের কল্যাণই তো আমাদের সবার গোল। ফলে আমরা আশা করব যে তাদের প্রস্তাবনাগুলো যেন আমাদের মানে এমন বহু প্রস্তাবনা হয়তো তাদেরও থাকবে যেটাতে আমাদের ঐকমত্যের সুযোগ হবে, যেমন সংস্কার প্রস্তাবনা হয়েছে 80% আমাদের সাথে মিলে গেছে, এবং যেগুলো মেলেনি সেখানেও কিন্তু অসংখ্য প্রস্তাবে কিন্তু আমরা মতামত দিয়েছি, যেখানে আমরা কিন্তু আমরা কিন্তু আমাদের সদিচ্ছা জ্ঞাপন করেছি তাদের সাথে একসাথে কাজ করার। কিন্তু বড় বড় জায়গাগুলোতে যেখানে দেখা যাচ্ছে এখন জায়গাগুলো বলতে আপনি যদি একটু 70 অনুচ্ছেদ প্রধানমন্ত্রীর আমাদের 70 অনুচ্ছেদ নিয়ে তো সুস্পষ্ট বক্তব্য আমাদের আছে। 70 অনুচ্ছেদ তো আমরাই প্রথম বলেছি যে 70 অনুচ্ছেদে মানে পরিবর্তন আনতে হবে, কিন্তু আপনাকে মনে রাখতে হবে যে বাংলাদেশের মতো রাজনৈতিক প্রেক্ষাপটে 70 অনুচ্ছেদ যদি আপনি শর্তহীনভাবে এটাকে ছেড়ে দেন তাহলে কিন্তু আপনার প্রতিদিন সরকারকে যে আপনার অনাস্থার শিকার হতে হবে, এবং জাতীয় গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলো আছে এখানে ডিফারেন্ট আরও কিছু যেমন ফাইন্যান্সিয়াল কিছু ডিসিশনস আছে যেই জায়গাগুলোতে আপনার 100% ফ্রিডম দেওয়ার কোনো সুযোগ নাই। সংস্কার প্রস্তাবিত অর্থ বিলের ক্ষেত্রে বলা হয়েছে যে সেটি ছাড়া অন্যান্য বিষয়ে মতামত চাইলে দিতে পারবেন, কিন্তু বিএনপি সেখানে আসলে একমত হয়নি। বিষয় হচ্ছে যে আপনি 70 অনুচ্ছেদটা কিন্তু খুব বিপজ্জনক একটা অস্ত্র আমাদের মতো একটা দেশের জন্য। এটাকে যেমন কাজে লাগানোরও সুযোগ আছে, এটার অপব্যবহারটাও মানে অত্যন্ত মানে বেশি হওয়ার আশঙ্কা আমরা করি। প্রধানমন্ত্রীর ক্ষমতার ক্ষেত্রে প্রধানমন্ত্রীর ক্ষমতার ক্ষেত্রে তো আমাদের সুনির্দিষ্ট প্রস্তাবগুলো আছে, এবং সেখানে যেটা তারা বলছেন সেটা যেই ধরনের প্রস্তাবনাগুলো আনা হয়েছে, যেমন ধরেন আমি আপনাকে একটা সহজ জিনিস বলি, একটা প্রস্তাব আছে জুডিশিয়ারি ক্ষেত্রে যে সংসদীয় কমিটির কাছে তাদের মানে ভেটিং বা দায়বদ্ধতা থাকবে। তাহলে আসলে কি দাঁড়ালো, আসলে কি ধরনের বিষয় দাঁড়ালো? আপনাকে জুডিশিয়ারির মানে পজিশনটাকে আপনি কি মানে লেজিসলেটিভের এই আওতাভুক্ত করে দিলেন না? এটা তো সমান দুটো স্তম্ভ, আপনি একটা পরিপূরক হবে, একটা প্রয়োজনে আরেকটা চেক অ্যান্ড ব্যালেন্স হবে। আপনি যদি একটাকে আরেকটার মুখাপেক্ষী করে দেন কিংবা একটা আরেকটাকে ঘুরিয়ে একটা মানে আরেকটার আন্ডারে এনে দেন, তাহলে এটা তো বিশাল সমস্যা। ওই সেম ট্রাবলই তো দাঁড়ালো যে নির্বাচিত মানে সাংসদ বলতে আমি হতে পারি, উনি হতে পারেন, উনি হতে পারেন, আমাদের আন্ডারে মানে আমাদের ভেটিং এর চেয়ে এটা তো সর্বোচ্চ পর্যায়ে থাকাটা অনেক বেটার। তাতে যেটা হয় আমাদের তিনটাই তো স্তম্ভ, এই তিনটা স্তম্ভের ব্যালেন্সটা থাকার তো খুব জরুরি। জি, মোহাম্মদ মিরাজ, একটু আপনার কাছে জানতে চাই, আপনারা সংস্কারের দাবি জানিয়েছেন এবং সেই ক্ষেত্রে মৌলিক সংস্কারগুলো নির্বাচনের আগে চান, এটি কি, এবং পাশাপাশি আপনারা গণপরিষদ নির্বাচনেরও একটি দাবি রয়েছে। তার মানে কি এই যে আওয়াজটি চারদিকে এখন দেখা যাচ্ছে 5 বছর পরে নির্বাচন, যদি গণপরিষদ নির্বাচনের পরে জাতীয় নির্বাচন করতে হয়, সেটি কি আসলে এক ধরনের ইঙ্গিত দেয় যে আপনারা এত তাড়াতাড়ি জাতীয় নির্বাচন চান না 2-4 বছরের মধ্যে? প্রথমত আপনাকে অসংখ্য ধন্যবাদ, যারা সহ-আলোচক আছেন তাদেরকেও ধন্যবাদ। প্রথমত হচ্ছে আমরা বর্তমানে দেখেন গণ অভ্যুত্থান পরবর্তী মানুষের যে জন আকাঙ্ক্ষা এবং গণ অভ্যুত্থান পূর্ববর্তী জন আকাঙ্ক্ষার মধ্যে একটা ফারাক রয়েছে। এই তফাৎটা আমাদেরকে স্পষ্ট করতে হবে যে 2024-এর জুলাইয়ে ছাত্র জনতার একটা গণ অভ্যুত্থান হয়েছে। তো এই গণ অভ্যুত্থানের যে রাষ্ট্র আকাঙ্ক্ষা, এখানে প্রথমত হচ্ছে আমি যেটি বলতে চাচ্ছি যে গণপরিষদ নিয়ে এই ধারণাটি নিয়ে একটি ইনফরমেশন তৈরি হচ্ছে। সেটা হচ্ছে আমরা বলছি যে গণপরিষদ নির্বাচনের যে মেকানিজমটা, এই নির্বাচনের মেকানিজমটা হবে আমাদের আসন্ন যে জাতীয় নির্বাচনটা আছে এই নির্বাচনটাই হবে, তবে এটা হবে গণপরিষদ নির্বাচন। কিভাবে হবে? যে যারাই 300 আসন থেকে যারাই নির্বাচিত প্রতিনিধি হিসেবে আসবেন সংসদে, তারা একটা নির্দিষ্ট সময় পর্যন্ত, অর্থাৎ সেটা হতে পারে যে 2 মাস কিংবা হচ্ছে 90 দিন, এই নির্দিষ্ট সময় হচ্ছে তারা গণপরিষদ হিসেবে, তারা সংবিধান প্রণেতা হিসেবে কাজ করবেন। যখন একটি নতুন সংবিধান সেখানে হয়ে যাবে, তারপর থেকে তারা পার্লামেন্ট
পার্লামেন্টারি মেম্বার হিসেবে, সংসদ সদস্য হিসেবে কাজ করবেন। এখন প্রশ্ন হতে পারে যে কেন আমরা বলছি যে গণপরিষদ নির্বাচনটা প্রয়োজন। আপনি দেখেন এই যে বিএনপি এখনও তারা হচ্ছে গণ অভ্যুত্থানের পূর্ববর্তী যে জন আকাঙ্ক্ষা ছিল সেগুলোকে তারা 31 দফার মধ্যে একটা ফ্রেমওয়ার্কে নিয়ে এসেছে, কিন্তু গণ অভ্যুত্থান পরবর্তী কিন্তু মানুষের রাষ্ট্র আকাঙ্ক্ষা, জনগণের আকাঙ্ক্ষা কিন্তু সেই শুধু 31 দফার মধ্যে সীমাবদ্ধ নয়, এইটার যে প্রসারতা, এটার কিন্তু ব্যাপ্তি কিন্তু অনেক। যেমন হচ্ছে আমরা বলছি দেখেন এই যে সংবিধান, বিএনপি অধিকাংশ সংস্কার প্রস্তাবনায় একমত, সেগুলো আসলে কোন কোলোর ক্ষেত্রে দেখেন, যেমন দুর্নীতি দমন কমিশনের যে সংস্কার প্রস্তাবনা রয়েছে, এখানে জাতীয় নাগরিক, তখন তো পার্টি ছিল না, তখন জাতীয় নাগরিক কমিটি ছিল, কমিটি থেকে আমরা যে প্রস্তাবনা দিয়েছি, বিএনপি থেকে যে প্রস্তাবনা দিয়েছে, দুর্নীতি দমন সংস্কার কমিশন যে প্রস্তাবনা দিয়েছে, প্রায় সিমিলার, কারণ ওই সাংবিধানিক প্রতিষ্ঠান ইস্যুতে সবার বক্তব্য এক। দ্বিতীয়ত হচ্ছে আপনি গণমাধ্যম সংস্কার কমিশন দেখেন বা পুলিশ সংস্কার কমিশন, জনপ্রশাসন সংস্কার কমিশন, এই বিষয়গুলোতে মোটামুটি রাজনৈতিক দলগুলোর ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে ঐকমত্য রয়েছে। সমস্যাটা হচ্ছে আপনার যেটা হচ্ছে সংবিধান সংস্কার কমিশন, যেটার মাধ্যমে আছে দেখেন আপনি 31 দফার মধ্যে রাষ্ট্রের যে 3টা বিভাগ রয়েছে, আইন বিভাগ, শাসন বিভাগ এবং বিচার বিভাগ, এই 3টা বিভাগ কিভাবে চেক অ্যান্ড অ্যাকাউন্টেবিলিটির মধ্যে নিয়ে আসা যায়, 3টা বিভাগকে কিভাবে স্বাধীনভাবে ফাংশন করানো যায়, এটার কোনো প্রপার মেকানিজম 31 দফার মধ্যে নেই। দ্বিতীয়ত হচ্ছে দেখেন পার্লামেন্টের উচ্চকক্ষ যদি হয়, এটার ব্যাপারে সকল দল একমত হয়েছে যে আমাদের পার্লামেন্টে আপার হাউস প্রয়োজন, কিন্তু এই পার্লামেন্টের আপার হাউস কোন মেকানিজমে হবে সেটা 31 দফায় বলা আছে যে কিছু সিলেক্টিভ ভিত্তিতে রাষ্ট্রের বিভিন্ন জনগোষ্ঠীকে রিপ্রেজেন্টেটিভ একত্রিত করবেন, এটা কোনো প্রপার মেকানিজম না। এখানে আপনি দ্বিতীয়ত হচ্ছে দেখেন মানে প্রধানমন্ত্রী ইস্যুতে, যে প্রধানমন্ত্রী বাংলাদেশের যে বর্তমান যে কনস্টিটিউশন, এই কনস্টিটিউশনের প্রধানমন্ত্রীর একটা হচ্ছে আপনার মানে প্রাইম মিনিস্ট্রিয়াল যে ডিকটেটরশিপ, প্রধানমন্ত্রী যে একনায়কতন্ত্র হওয়ার, এটা সকল এলিমেন্ট বিদ্যমান রয়েছে। বিএনপির 31 দফাতে প্রধানমন্ত্রীর ক্ষমতাকে লাগাম টেনে ধরবে এমন কোনো মেকানিজম নেই। তৃতীয়ত হচ্ছে দেখেন আমরা বলছি যে 70 অনুচ্ছেদের কথা আমরা স্পষ্ট বলছি যে প্রধানমন্ত্রী অপসারণ এবং আমাদের যে অর্থ বিল রয়েছে, এই দুটি বিল ছাড়া প্রধানমন্ত্রীর দুইটি বিল ছাড়া যে কোনো প্রস্তাবের ক্ষেত্রে, যে কোনো নীতিমালার ক্ষেত্রে সংসদ সদস্য যারা আছে সেটাকে অপোজ করতে পারবে। তো এই 70 যে অনুচ্ছেদটি রয়েছে সেটির ব্যাপারে আমাদের বক্তব্য এসেছে। এখন যেটি হচ্ছে এই যে আমরা কেন বলছি যে গণপরিষদ ইলেকশন, এই যে আমরা এই সংস্কারগুলো চাচ্ছি, যে সংস্কার কমিশন গঠিত হয়েছে, এই সংস্কার কমিশনের রিপোর্টগুলো অনুযায়ী বিএনপির 31 দফার প্রায় অধিকাংশ দফা মানে 20টিরও অধিক তারা সংস্কার কমিশন থেকে তারা সুপারিশ করেছে। এখন প্রশ্ন হচ্ছে এই যে বিএনপির যে 31 দফা আপনি বাস্তবায়ন করবেন, এই যে পার্লামেন্টের উচ্চকক্ষ আপনি নিয়ে আসবেন, প্রধানমন্ত্রীর আপনি একটা ব্যালেন্স নিয়ে আসবেন, এই যে বিএনপির, এমনকি আপনি বিএনপির সংবিধান এই 31 দফার পাশাপাশি তারা কিন্তু সংবিধানের প্রায় 61টির অধিক তারা জায়গা তারা পরিবর্তন চায়, এবং হচ্ছে আপনি যদি জামাত ইসলামকে দেখেন তারাও সংবিধানের প্রায় 31 জায়গায় পরিবর্তন চায়। জাতীয় নাগরিক যে পার্টি তারাও সংবিধানের প্রায় 70 থেকে 80টির মতো জায়গায় পরিবর্তন চায়। তো এই যে বিভিন্ন রাজনৈতিক দল এতগুলো পরিবর্তন চাচ্ছে, এটার সেটেলমেন্ট কিন্তু আপনি নির্বাচিত সরকার এসে করতে পারে না। নির্বাচিত সরকার এসে যেটা করতে পারে, সংবিধানে 2/3 ভোটাভুটির মাধ্যমে তার একটা অ্যামেন্ডমেন্ট নিয়ে এসে সংবিধানের ছোট্ট একটা জায়গায় পরিবর্তন করতে পারে। যে কারণে আমরা বলছি যে এই যে রাজনৈতিক দলগুলোর সংবিধানে যে সংস্কার প্রস্তাবনা, এটিকে সেটেল করার একমাত্র জায়গা হচ্ছে আপনার গণপরিষদ ইলেকশন। রাজনৈতিক দল কেন পারবে না? 2/3 ভোট হলে আপনাদের যদি সর্বোচ্চ সংখ্যা আপনাদের ধরি 70টির কথা বলছিলেন, আপনারা সেই সংশোধনীগুলো আনতে পারবে না? আপনি এই যে এতগুলো সেটেলমেন্ট, আপনার হচ্ছে সংবিধানের এত জায়গায় পরিবর্তন আনতে হলে তো আপনাকে অনেকগুলো সংশোধনী করতে হবে, এবং এই সংশোধনীর সবচেয়ে বড় ট্র্যাপ হচ্ছে কি, আপনার পরবর্তীতে যে কোনো সরকার এসে পারবে না নাকি করবে না মনে করছেন? না, আপনার হচ্ছে এতগুলো সংস্কার আপনি করতে গেলে তো আপনার অনেকগুলো অ্যামেন্ডমেন্ট প্রয়োজন। আপনি তো সংবিধানের অ্যামেন্ডমেন্ট তো আপনি 2 দিন পর পর একটা সংবিধান অ্যামেন্ডমেন্ট করতে পারেন না, এবং এই অ্যামেন্ডমেন্টের সবচেয়ে দুর্বল জায়গাটা হচ্ছে, গাঠনিক দুর্বলতার জায়গা হচ্ছে, যে কোনো সরকার এসে আরেকটা সংশোধনী এনে সে আবার পূর্বের সংবিধানে ফিরে যেতে পারবে। যে কারণে আমরা বলছি এটার সেটেলমেন্ট হবে গণপরিষদে, যে গণপরিষদের মাধ্যমে সকল রাজনৈতিক দলের যে সংবিধান রিলেটেড যে সংস্কার প্রস্তাবনা আছে সেগুলো সেটেল করা একমাত্র জায়গা হচ্ছে গণপরিষদের মাধ্যমেও যদি নির্বাচিত হয়, সেটিও তো চাইলে পরে সরকার পরিবর্তন করতে পারে, কারণ এটি তো ধর্মগ্রন্থ নয় যে পরিবর্তন করা কখনো যাবে না, প্রয়োজনের তাগিদেও পরিবর্তন। আপনার সংবিধানের মৌলিক যে বিষয়গুলো রয়েছে সবগুলোকে যখন আপনি পরিবর্তন করে একটা সুন্দর একটা শাসন কাঠামো আপনি তৈরি করবেন, তখন আপনার এই সংবিধান যে এটা কোনো ধর্ম নয়, এটা আসলে যোগের পর যোগ আপনার প্রয়োজনের প্রেক্ষিতে দেশের রাষ্ট্রীয় কাঠামোর পরিপ্রেক্ষিতে এটা প্রয়োজন হতে পারে। তো কিন্তু এক্ষেত্রে আপনি এটা আসলে সংশোধনী দিয়ে পারবেন না, একটা সংশোধনী দিলে সংবিধানের ছোট্ট একটা জায়গায় আপনি অ্যামেন্ডমেন্ট নিতে আমরা বুঝতে পারছি। আমরা একটু জনাব মাহফুজুর রহমান একটু আপনার কাছে জানতে চাই, আমরা আসলে আলোচনা এখন করছি এবং সংস্কার প্রস্তাব সেটি দ্বিমত দেখা গেছে কমিশনের যে প্রস্তাবগুলোর ক্ষেত্রেই আসলে, এবং
আলোচনা এখন হচ্ছে, যেটি নিয়ে আসলে জানতে চাইছিলাম, আলোচনার এই টেবিলের চেহারা আসলে আমাদের কাছে পুরনোই। বিভিন্ন সময় যখন রাজনৈতিক সংকট হয়েছে, সেই 2006 অর্থাৎ 1/11-এর আগে, কিংবা 2018 সালেও আমরা দেখেছি নির্বাচনের আগে তৎকালীন প্রধানমন্ত্রী বিএনপি সহ অর্থাৎ ঐক্যফ্রন্টের সহ সবাইকে নিয়ে বৈঠক করেছেন, কিন্তু কখনোই এই সংকট সময় আমরা দেখিনি যে বড় সমস্যাগুলোতে তারা আসলে ঐক্যমত্যে পৌঁছাতে পেরেছেন। আপনার কাছে দুটি বিষয় জানার, যে আসলে ঐক্যমত্যে কেন আমাদের রাজনৈতিক দলগুলো পৌঁছাতে পারে না, আর এবার আপনি কতটা আশাবাদী? এবার তো অবশ্যই আমরা আশাবাদী এই কারণে যে বাংলাদেশের সবগুলো রাজনৈতিক দলই কম বেশি এই সংস্কার প্রক্রিয়ার মধ্যে অংশগ্রহণ করছে। তো সেই দিক থেকে আমরা যথেষ্ট আশাবাদী, এবং কোনো রাজনৈতিক দল ঠিক ওইভাবে বলেনি যে সংস্কারের কোনো প্রয়োজনই নাই, সবাই কথা বলছে। সেই দিক থেকে বিবেচনা করলে আমরা আশাবাদী হতে পারি। কিন্তু মুশকিল হলো যে বিষয়গুলো এখানে বারবার উঠে আসছে সংস্কারের মধ্যে, রাজনৈতিক দলগুলোই তো এত বছর ধরে, 54 বছর ধরে ক্ষমতায় ছিল। তো ক্ষমতায় থাকার সময় কিন্তু এই সংস্কার প্রস্তাবগুলো নিয়ে তারা কখনো কাজ করে নাই। যখনই দেখা গেছে যে একটা আপনার নির্দলীয় সরকার আছে বা তত্ত্বাবধায়ক সরকার আছে, অথবা আপনার সেই সামরিক বাহিনী সমর্থিত সরকার আছে, তখন এই সমস্ত প্রস্তাবগুলো মাঠে বেশি এসেছে। সেই জন্য একটুখানি সন্দেহ থেকে যায় যে রাজনৈতিক দল ক্ষমতায় আসলে, নির্বাচিত হয়ে আসলেও, তখন এই সংস্কারগুলো কিভাবে দেখা হবে। এখন যেভাবে যতটা উৎসাহের সঙ্গে আমরা অংশগ্রহণ করছি, সেইটা হয়তো পরে নাও হতে পারে। সে কারণে মানে এটি তো এবারকার প্রেক্ষাপট। আমি জানতে চাচ্ছি যে কেন আলোচনার টেবিলে দিন শেষে আমরা ঐক্যমত্যে পৌঁছাতে পারি না, আমাদের ইতিহাস তাই বলে, মানে সেটি কেন আসলে? এটা একটা কঠিন প্রশ্ন করলেন, আমি হয়তো খুব সহজে এটার উত্তর দিতে পারবো না। কিন্তু আমার মনে হয় যে ক্ষমতায় যখন আমরা চলে যাই, যেই যায়, তো তখন তার কাছে অনেক কিছু সহজ মনে হয়ে যায়, এবং তখন মনে হয় যে এই সংস্কার ছাড়াও সে তার সরকার চালাতে পারবে। সেই জন্য হয়তোবা তখন সংস্কারে রাজনৈতিক দলগুলো আগ্রহী হয় না। সেটি একটি বড় কারণ বলে মনে করছেন, আমরা বুঝতে পেরেছি। আরেকটি বিষয় যেটি তিনি বলছিলেন যে রাজনৈতিক সরকারগুলো আসলে এর আগে করেনি, সেটি রেশ ধরে একটু হাবিব আপনার কাছে জানতে চাইব। এবারের যে 31 দফা, এর পাশাপাশি এরকমের তো আসলে প্রতিবারই নির্বাচনের আগে সব দলই প্রতিশ্রুতি দেয়। বিএনপিও ইশতেহার দিয়েছিল বা নির্বাচনের আগে দিয়েছিল। 2001 সালে সবশেষ যখন বিএনপি ক্ষমতায় ছিল, তখনও বেশ কিছু ইশতেহার তারা দিয়েছিল। কিন্তু সেই ইশতেহারের ছোট ছোট বিষয়গুলো বাদ দিলে বড় যে সিদ্ধান্তের ক্ষেত্রে যে প্রতিশ্রুতিগুলো বিএনপি দিয়েছিল, তার প্রায় বেশিরভাগটাই পূরণ করেনি বা করতে পারেনি। তাহলে সেটির কিছু উদাহরণও রয়েছে, যে যার কিছু কিছু আপনারা এখন 31 দফায়ও রেখেছেন। সেটি যে আপনারা ভবিষ্যতে করবেন, সেটি কেন আসলে মানুষ বিশ্বাস করবে, যেহেতু আগেরবার আপনি করেননি, এবার কেবল প্রতিশ্রুতির উপর ভর করেই আপনাদেরকে নির্বাচনের দিকে যেতে বলছেন? সেটি নিয়ে আমি জানতে চাইব, তবে তার আগে একটু বিরতি নিয়ে আসি। দর্শক, ছোট্ট একটু বিরতির পর ফিরছি, সঙ্গেই থাকুন। আবারও স্বাগত, দেখছেন 24 ঘন্টা আলোচনায় ফিরছি। জনাব মাহমুদা হাবিবা, একটু আপনার কাছে জানতে চাই, যেটি বলছিলাম যে আসলে 2001 সালেও যখন বিএনপি ক্ষমতায় আসার আগে প্রতিশ্রুতি দিয়েছিল, সেখানে অনেকগুলো প্রস্তাব ছিল, তার মধ্যে যেগুলো পূরণ হয়নি, কিছু কিছু পূরণ হয়েছে। বড় দাগে যেগুলো পূরণ হয়নি সেটির কথা একটু বলছি। যেমন 500 আসনের সংসদের প্রতিশ্রুতি ছিল, বিচার বিভাগ পৃথকীকরণের ছিল, মন্ত্রী এমপিদের সম্পদের হিসাব দেওয়ার কথা ছিল, এরকমের গণমাধ্যমের স্বাধীনতার কথাও বলা হয়েছিল সেখানে। কিন্তু আবার 31 দফায় আপনাদের এই বিষয়গুলো আসছে অনেকটাই। তখন হয়নি, এখন হবে। এখন কি বিশেষ কোনো সুবিধা আপনারা পাবেন কিনা, যে করতে পারবেন, বা নাকি মনোভাব চেঞ্জ? না, বিষয়টা তা নয়। প্রথমত আমি আপনাকে একটা জিনিস ডিফারেন্সিয়েট করে দেই, সেটা হচ্ছে এখন যেটা 31 দফা, এটা হচ্ছে সংস্কার প্রস্তাব, আর তখন ছিল নির্বাচনী ইশতেহার। দুটোর মধ্যে ডিফারেন্স আছে। নির্বাচনী ইশতেহার হচ্ছে এক ধরনের প্রতিজ্ঞা, যেটা আমরা, বা কমিটমেন্ট জনগণের কাছে, যে আমরা ক্ষমতায় গেলে, বিএনপি ক্ষমতায় গেলে এই ধরনের এই কাজগুলো তারা করবে বা করার চেষ্টা করবে। কখনোই কোনো রাজনৈতিক সরকারের পক্ষেই তার নির্বাচনী ইশতেহার 100% পূরণ করা সম্ভব হয় না। কিন্তু আপনি যদি বিএনপির অন্যান্য শাসনামলগুলো দেখেন, সেইগুলো কিন্তু এই 2001-এর তুলনায় অনেক বেশি সফল শাসনামল ছিল। আপনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাসনামল দেখেন, বেগম খালেদা জিয়ার 90 থেকে 96-এর আপনি শাসনামল দেখেন, 2000 থেকে 2001 থেকে 2006 সময়টা একে বিএনপির নানাবিধ জটিলতায় ছিল, এবং যতখানি করার প্রয়োজন ছিল, যতখানি ডেলিভারি দেওয়ার দরকার ছিল, সেটা হয়ে ওঠেনি। রাজনৈতিক সরকার সবসময় যে সবকিছু প্লাস যাবে বিষয়টা তাও না। কিন্তু সংস্কার প্রস্তাব কিন্তু
আমরা দিয়েছি বিরোধী দলে থেকে। এইবার একটা জিনিস আমি বলি, নির্বাচনমুখী ইশতেহার হিসেবে নয়। 2016 সালে প্রথম যখন বেগম খালেদা জিয়া ভিশন 2030 দিয়েছিলেন, আপনি যদি ওইটা আপনার প্রকল্প যেটা আপনি কি জানেন, একটু মোটা দাগে 31 দফা কিন্তু সেটারই মানে সেটাতে নতুন কিছু অ্যাড করে ওটারই কিন্তু সংক্ষেপ অংশটা আর কি দেওয়া হয়েছে। যখন আমরা ভিশন দেই, আমাদের যেটা লক্ষ্য ছিল, বেগম খালেদা জিয়া আমাদের সম্মানিত চেয়ারম্যান, তার লক্ষ্যটা ছিল যে যেই কাঠামোগুলো ভেঙে পড়ছে, তখনও কিন্তু সরকারের পরিবর্তন হওয়ার কোনো নাম নিশানা বা গন্ধ মনে হয়নি। তখনও আন্দোলন খুবই কঠিন ছিল এবং বিএনপি অত্যন্ত নিষ্পেষণের মধ্যে সময় মানে বিরোধী দল হিসেবে সময় কাটিয়েছে। এরপরেও এই কাজটা আমরা লাগাতার করে গেছি যে কোন পয়েন্টে দেখেন, প্রতিবার সরকার যখন বদলাতে লাগলো, 2014-তে একটা ডিজাস্টার হলো ইলেকশনে, 2018-তে একটা হলো, এবং অ্যাকচুয়ালি এই ডিজাস্টার যদি আমরা ধরা শুরু করি, নির্বাচন ধ্বংস হওয়া যদি শুরু করি, তাহলে কিন্তু আরও আগেই হয়েছিল। মানে আপনার 2008-9 যে নির্বাচন হয়েছে, সেখান থেকে এটা সূচনা হয়েছিল। সেটা হয়তো অতখানি পাবলিক হয়নি, কিন্তু সূচনাটা তো তখন থেকেই। ফলে যেই পয়েন্টগুলো একটা মানে দানব তৈরি করে, ক্রমশ একটা দানব তৈরি করে রাজনৈতিক দল থেকে, রাজনীতিকে একেবারে বিরাজনীতিকরণ করার যেই পয়েন্টগুলো, সেগুলো তখন থেকে আমরা খোঁজার চেষ্টা করেছি। রাজনৈতিক দল হিসেবে বিএনপি কি 90-এর পর থেকে তো আমরা সাকসেসফুলি ট্রানজিশন 2-3টা গভর্নমেন্ট তো আমরা করতে পেরেছিলাম। পরবর্তীতে এসে কিন্তু টোটাল দৃশ্যপটটাই, আমি সাকসেসফুল ট্রানজিশন এই জন্য বলি যে আন্দোলন হয়েছে, ওটা তো হবেই, আপনার সাথে আমার মতের মিল নাই। আমাদের দেশে একটা খুব বেসিক প্র্যাকটিস, পলিটিক্সের একটা বেসিক প্র্যাকটিস, রাস্তায় নেমে আন্দোলন, সেটা তখনও ছিল, এখনকার মতো নয়। আমি আগের কথা আপনাকে বলছি, এখনকার সময়তে রিলেট করার চেষ্টা করে কোনো লাভ নাই, সেটা তখনকার বাস্তবতা। কাজেই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এসেছে, সেটা কেউ সন্তুষ্ট হয়েছেন, কেউ অসন্তুষ্ট হয়েছেন, কিন্তু মোটা দাগে নির্বাচন এক সরকার থেকে আরেক সরকারের পরিবর্তন হয়েছে। এই জিনিসটা একেবারেই মানে বিলুপ্ত হয়ে গেল। ক্রমশ সরকারের প্রতিটা অংশই যখন দানব তৈরিতে একটা সহায়ক শক্তি হিসেবে ব্যবহৃত হতে শুরু করলো, ওই সময়টাই কিন্তু রাজনৈতিক দল হিসেবে একটা রাজনীতিকে দেশে টিকিয়ে রাখার জন্য বিএনপির সামনে এটাই অপশন ছিল, সংস্কার প্রস্তাবনা, যেইটার প্রেক্ষাপটে রূপকল্প 2030 এসেছে। এবং এই যে ভিশনের পরে যে আপনার 31 দফা, এটারও কিন্তু আমরা কিন্তু 17-18 বছরে আমাদের এমন অনেক নেতা আছেন, আন্দোলন করতে করতে কিন্তু মারা গেছেন। মানে নির্বাচনে যাওয়া তো পরের কথা, ঠিক আছে, ক্ষমতায় আসবো বলে বা ক্ষমতা দখল করব বলে কিন্তু এই সংস্কার করা কোনো মানে বিষয় আসেনি। এটা বিষয়টাই হচ্ছে যে বিরোধী দলে থাকলে আপনারা ভালো কথাগুলো বলেন, সব দলই আসলে কিন্তু সরকারে গেলে আসলে সেগুলো ভুলে যান। বিরোধী দল তো আর তখন আমরা ছিলাম না, আমরা তো তখন ছিলাম আমরা তো তখন ছিলাম অ্যাবসকন্ডার, আমরা তো ছিলাম জঙ্গি, আমরা তো ছিলাম সেই অংশ সমাজের যাদেরকে না, সরকারের ভাষায় না, জনগণের, এইটা মিডিয়ার ভাষা ছিল। আপনাকে আমি এবার বলে দিই, এটা শুধু সরকারের ভাষা ছিল না, কিন্তু এটা বুদ্ধিজীবীদের ভাষা ছিল। এটা সমস্ত যেই অর্গানগুলো সরকারকে টাইরেন্ট করে তুলেছে, তাদের প্রত্যেকের ল্যাঙ্গুয়েজ সেম ছিল, যে অ্যারেস্ট করা হয়েছে কি করে বিএনপি, ও জামাত, তাহলে আর কোনো কথা নেই, ঠিক আছে, তার মানে এটা হালাল। দেখেন এই জিনিসটা বিরোধী দলে যখন আমরা যখন এসেছি, আমরা কোনো সরকার মানে রাজনৈতিক সরকারের বিরোধী দল ছিলাম না, কিন্তু আমরা ছিলাম একটা মাফিয়া ফ্যাসিস্ট সরকারের বিরোধী দল। ফলে কিন্তু আমরা একটা রাজনৈতিক সরকার চেয়েছি এবং ওটা আমাদের ডিজায়ার। সেইটাতে আবারও আপনাকে বলি, সংস্কার প্রস্তাব তো কোনো মানে স্ট্যাটিক কিছু না। যেমন আমার সম্মানিত সহবক্তা বললেন 70 অনুচ্ছেদ নিয়ে ওনাদের দুটো কনসার্ন, অর্থ বিল এবং অনাস্থা, এবং আমাদের কনসার্ন আরেকটা থার্ড, সেটা হচ্ছে জাতীয় নিরাপত্তার ইস্যু। এই তিনটা নিয়ে ঘুরিয়ে ফিরে কিন্তু সেম, আমাদের টার্গেটটা কিন্তু সেম। আমাদের যে যদি সব বিষয়ে একমতই হই, সমস্ত বিষয় যদি একমতই হই, তাহলে তো এনসিপির সাথে আমার আর কোনো তফাৎ থাকে না, এনসিপিকে আলাদা দল করতে হয় না। এই ডিফারেন্সগুলো তো আসবেই, এবং এটা থাকা তো হেলদি। এবং সংস্কার প্রস্তাব যা আসবে, এমন কোনো বাধ্যবাধকতা কিন্তু নাই যে আমাকে প্রতিটাই মানতে হবে। এই ডিসকাশন টেবিল ওপেন আছে। ভাইয়ার একটা প্রশ্ন ছিল, আমি ওইটার একটু কথা আপনার সাথে শেষ করি। আগে কখনো ঐক্যমত হওয়ার কোনো সুযোগ হয়নি, রিজনটা কি জানেন? আগে সংলাপ যারা আয়োজন করতেন, তারা তো কখনোই চাননি সংলাপটা সফল হোক। এটা তো সবসময় ছিল একটা ফার্স, জনগণকে দেখানো যে দেখো আমরা সংলাপ করার চেষ্টা করে ব্যর্থ হয়েছি। এইবার একটা জায়গায় আমরা কিন্তু সবাই এক। এইবার আপনি সংলাপ আয়োজন করেছিলেন, সেটিও কি হয় মানে সেই সংলাপের ক্ষেত্রে আপনি দেখেন যে ঘুরিয়ে ফিরিয়ে দেখেন যে সংলাপের যে প্রেক্ষাপট, রাজনৈতিক দল ক্ষমতায় থাকাকালীন যখন একটা সংলাপ আয়োজন করে, সেটা সদিচ্ছা নিয়ে অনেক ধরনের প্রশ্ন থাকে। কিন্তু এই জায়গাটায় আমরা তো সবাই এক। এই জায়গায় আমরা সবাই কিন্তু জুলাই মানে যে আগস্টের যে অভ্যুত্থান, সেটা কিন্তু আমরা সবাই অংশীজন। কাজে আমাদের তো স্পিরিট ডিফারেন্স হতে পারে, আলাদা রোড,
না, যে পার্থক্য তো Spirit থাকবে, is the মত same. পার্থক্য থাকবে। মিরাজ, আমি একটু আপনার কাছে জানতে চাই, আপনারা নতুন রাজনীতির বন্দোবস্তের আশা নিয়ে সাধারণ মানুষকে অনেক আশা দেখাচ্ছেন, কিন্তু দল গঠনের আগে বা পর, দল গঠন হয়েছে একেবারেই কম, কিন্তু এখন পর্যন্ত কি আসলে মানুষ কি দেখছে? আপনাদের কর্মীরা যারা তৃণমূল পর্যায়ে রয়েছে তারা বিভিন্ন ঠিকাদারি পাচ্ছেন, কাজ পাচ্ছেন, তারা বিভিন্ন জায়গায় অন্য রাজনৈতিক লোকদের সাথে ক্ল্যাশে জড়িয়ে যাচ্ছেন, তারপরে 5 তারকা হোটেল, এই বিষয়গুলো নিয়ে খুলনায় একটি দলের কর্মীদেরকে পিটিয়েছে আপনাদের যারা সংশ্লিষ্ট তারা। মানুষ আসলে কতটা সেই যে আশা আপনাদেরকে নিয়ে দেখেছিল, স্বপ্ন দেখেছিল, সেই আশা কি এখনো দেখে বলে মনে করেন? এই জায়গাটিতে দেখেন, একটি হচ্ছে 1.5 মাস বয়সী একটি রাজনৈতিক দল, এটি এখন পর্যন্ত আমাদের যে কেন্দ্রীয় 217 সদস্য বিশিষ্ট যে আহ্বায়ক কমিটি আছে, এই কমিটির মধ্যে সীমাবদ্ধ। আমরা আসলে আমাদের একটা গঠনতন্ত্র প্রণয়ন থেকে শুরু করে আমাদের পার্টির মতাদর্শ কি হবে, আমাদের পার্টির স্ট্রাকচার কি হবে, সাংগঠনিক কমিটি কি হবে, এগুলো নিয়ে হচ্ছে আমরা এখন আলাপ আলোচনার মধ্যে সীমাবদ্ধ আছি। আমাদের কিন্তু জেলাভিত্তিক তেমন কোনো কমিটি এখনও, আমরা একটা কমিটিও গঠিত হয়নি। তো এক্ষেত্রে দেখেন, একটা রাজনৈতিক দল সবেমাত্র শুরু হয়েছে, যেখানে আসলে অনেক তারুণ্যকে একসাথে নিয়ে এসেছে বিভিন্ন ব্যাকগ্রাউন্ড থেকে। তো এই দলটি আসলে গুছাতে, একটু পরিপক্ক হতে একটু সময় দিতে হবে বলে আমি মনে করি। দ্বিতীয়ত হচ্ছে, আমরা দেখেন, আমরা যেখানেই কাজ করতে যাচ্ছি সেখানে আসলে বিরোধী রাজনৈতিক যারা অন্য রাজনৈতিক দলগুলো আছে, তাদের যে স্থানীয় যে নেতাকর্মী আছে, সেই নেতাকর্মীর দ্বারা আমরা বাধাগ্রস্ত হচ্ছি। সেখানে আমাদের যারা হয়ে কাজ করছে তাদেরকে নানা রকমভাবে প্রতিবন্ধকতা তৈরি করা হচ্ছে। তো এক্ষেত্রে কিছু অনাকাঙ্ক্ষিত ঘটে যাচ্ছে, এটা যেমন শিওর। দ্বিতীয়ত হচ্ছে, দেখেন, গণ-অভ্যুত্থান পরবর্তী, গণ-অভ্যুত্থানের লিগাসি নিয়ে রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি গঠিত হয়েছে। যেহেতু এটি গণ-অভ্যুত্থানের পরবর্তী, এক্ষেত্রে মানুষের যে আশা আকাঙ্ক্ষা, যে প্রত্যাশা, সেটি কিন্তু অন্য যে কোনো রাজনৈতিক দলের থেকে ভিন্ন। আমাদের প্রতি মানুষের যে আশা আকাঙ্ক্ষা সেটা কিন্তু অনেক বেশি। এক্ষেত্রে আমাদের যে কোনো অনাকাঙ্ক্ষিত ইস্যুই কিন্তু মানুষকে আসলে অনেক বেশি মনক্ষুণ্ণ করে। এক্ষেত্রে আমরা চেষ্টা করছি কিভাবে এটি আরও বেশি জনমানুষের দল হিসেবে গড়ে ওঠা যায়, কিভাবে এটিকে একদম মানুষের দুয়ারে দুয়ারে পৌঁছে দেওয়া যায়, সেই আমরা কর্মসূচি আসলে সামনের কয়েকদিনের মধ্যেই শীঘ্রই আমরা ঘোষণা করছি। আশা করি যে এনসিপি জাতীয় নাগরিক যে পার্টি, এটি অল্প কয়েকদিনের মধ্যে একটি গণমানুষের দল হিসেবে পরিগণিত হবে। আপনি আপনার কথার রেশ ধরে আমি একটু ছোট করে একটি বিষয় জানতে চাই। আপনাদেরকে সময় দিতে হবে, এটি যে বলছেন, আজকে নির্বাচন কমিশনে আপনারা নিবন্ধনের সময়সীমা বৃদ্ধির জন্য আবেদন জানিয়েছেন। আপনারা এখন পর্যন্ত তেমন কিছুই আসলে করেননি শর্ত পূরণ। আপনারা কি মানে ধরে বসেই আছেন যে আপনাদেরকে সময় বৃদ্ধি করবে নির্বাচন কমিশন? এটি তো একান্তই তাদের সিদ্ধান্তের বিষয়। আচ্ছা, দেখুন, নির্বাচন কমিশন যে সময় বৃদ্ধির কথা আমরা কেন বলেছি, এটি আসলে আমাদের রাজনৈতিক ফায়দার জন্য না। কিন্তু প্রথমত হচ্ছে, আপনি দেখেন যে এই যে নির্বাচন কমিশন, এই নির্বাচন কমিশন যদি আপনি দেখেন, এখানে 2008 সালে রাজনৈতিক দল নিবন্ধনের জন্য যে নীতিমালা হয়েছে, সেখানে কিন্তু যে রাজনৈতিক যে বহুত্ববাদকে সরাসরি উপেক্ষা করা হয়েছে, সেখানে কিভাবে ক্ষমতাকে কুক্ষিগত করা যায় সেই নীতিমালা গ্রহণ করা হয়েছে। আমরা বলছি 2008 সালে রাজনৈতিক দল নিবন্ধনের যে নীতিমালা, সেখানে সংস্কার আনতে হবে। দ্বিতীয়ত দেখেন, আপনি 2021 সালে নির্বাচন কমিশনার নিয়োগের ক্ষেত্রে যে সার্চ কমিটির যে আইনটি হয়েছে, সেই আইনটি কিন্তু আসলে বাস্তবসম্মত নয়। সেটি কিন্তু বিএনপি সহ সকল রাজনৈতিক দল সেটিকে সমালোচনা করছেন। সেখানে মাল্টি পার্টি লিঙ্ক আপ অনুপস্থিত, এবং সেখানে সকল রাজনৈতিক নির্বাচন কমিশন তো গঠন হয়ে গেছে। আমরা কেন বলছি, আমরা আজকে নির্বাচন কমিশনকে আমরা যে লিখিত আজকে যে প্রতিবেদনটি দিয়েছি, সেখানে আমরা বলেছি যে নির্বাচন সংস্কার কমিশন যেই সংস্কার প্রস্তাবনাগুলো দিয়েছে, সেগুলো আসলে সংস্কার প্রস্তাবনার একদম বেসিক যেগুলো, সেগুলো আপনাদেরকে বাস্তবায়ন করতে হবে। দ্বিতীয়ত হচ্ছে, এই যে নির্বাচন কমিশনটাকে গত 15 বছর ধরে সেখানে আমিডামি দিনের ভোট রাতে নির্বাচন করে এই পুরো নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করা হয়েছে। আপনি বিন্দুমাত্র সংস্কার ছাড়া পূর্বের ফেসিবাদী নির্বাচন ব্যবস্থায় আবার আরেকটি নির্বাচন দিবেন, এবং সেই নির্বাচন আসলে কতটা সুষ্ঠু এবং সেখানে আসলে রাজনৈতিক বহুত্ববাদ প্রতিফলিত হবে, সেটা আমরা এখানে আশঙ্কাজনক হিসেবে মনে করছি। যেখানে আমরা বলছি যে নির্বাচন সংস্কার কমিশনের যে সুপারিশগুলো রয়েছে, সেখানে রাজনৈতিক দলগুলো যে কয়টাতেই একমত হয়, সেগুলো মিনিমাম বাস্তবায়ন করে, এবং হচ্ছে 2021 সালের যে আইন এবং 2008 সালের যে আইন, সেখানে একটা মিনিমাম সংস্কার এনে, এখানে একটা নিরপেক্ষ জায়গায় এনে, নিউট্রালিটি জায়গায় এনে নির্বাচন কমিশনকে শক্তিশালী করে, তারপরে হচ্ছে মানে রাজনৈতিক দলগুলোর যে নিবন্ধন প্রক্রিয়া, সেখানে যাওয়া উচিত। জি, মিরাজ, একটু আমরা একটু যেতে চাই, যেন মাহফুজুর রহমান, একটু আপনার কাছ থেকে জানতে চাই, মানে প্রসঙ্গ একটু রাজনীতির বাইরে আসতে চাই। আসলে আজকে পাকিস্তানের পররাষ্ট্র সচিবের সাথে সাক্ষাৎ হয়েছে এবং বেশ কিছু বিষয় আসলে আবার নতুন করে আলোচনা এসেছে। বিশেষ করে 71 গণহত্যার জন্য সরি বলার জন্য তাদের আহ্বান জানানো হয়েছে, তবে কোনো মন্তব্য আসলে আমরা পাকিস্তানের থেকে আমরা এখনো পাইনি। কোন প্রেক্ষাপটে আসলে কিভাবে দেখছেন এই পাকিস্তানের সাথে আবার নতুন করে সম্পর্ক, বা আমাদের বন্ধু তালিকায় যে নতুন করে মেরুকরণ হচ্ছে, সেটিকে কিভাবে দেখছেন?
আচ্ছা, আমি যেহেতু কূটনীতিক ছিলাম, হয়তো এই প্রশ্নের উত্তরটা একটুখানি বড় হবে। প্রথমে দেখেন, 15 বছর আমাদের সেই ফরেন অফিস কনসালটেশন যেটা বলে, দুটো দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মধ্যে আলাপ আলোচনা, সেটা স্থগিত ছিল, কোনো কারণেই হোক হয় নাই। ইনসিডেন্টালি শেষ যে সংলাপটা হয়েছিল দুটো পররাষ্ট্র মন্ত্রণালয়ের মধ্যে, আমি তখন ইসলামাবাদে ছিলাম ডেপুটি হাই কমিশনার হিসেবে, সুতরাং আমি সেটাতে অংশ নিয়েছিলাম। আজকে যে সমস্ত আলাপ আলোচনা হয়েছে তার অধিকাংশগুলোই সেই সময়ে সেই ফরেন অফিস কনসালটেশনেও আলোচিত হয়েছে। ওই একই কথা আমরা বারবার তুলছি। এখন আমার রিয়েলাইজেশন হলো যে আমরা যে বিষয়গুলো তাদেরকে তুলছি, অমীমাংসিত যে বিষয়গুলো, এটা 54 বছর ধরেই অমীমাংসিত। এখন 15 বছর পরে যখন আমি নতুন করে সম্পর্ক স্থাপন করার একটা উদ্যোগ নিলাম, তখন সেই অমীমাংসিত বিষয়গুলোকে কতটুকু সামনে আনা উচিত ছিল সেটা একটা বিবেচনার বিষয়। কারণ ওই একই কথা যদি আমি আবারও বলি, তাহলে আমরা দেখা যাবে যে খুব বেশি আগাতে পারছি না। সুতরাং আমাদের উচিত ছিল অমীমাংসিত বিষয়গুলোকে একটা ফোল্ডারের মধ্যে রেখে অন্যান্য বিষয়গুলোকে সামনে নিয়ে আসা। কারণ দুটো দেশের মধ্যে সম্পর্ক যদি কোনো না কোনোভাবে উন্নত হয়, তখন অমীমাংসিত বিষয়গুলোর মীমাংসা করা সহজ হয়। যেমন দেখেন, এই জুলাই আগস্টের পট পরিবর্তনের পর আমাদের সরকার প্রধান দুবার দেখা করেছেন পাকিস্তানের সরকার প্রধানের সঙ্গে, দুবার তাদের বৈঠক হয়েছে। ওই বৈঠকে কিন্তু তিনি এই বিষয়গুলি তুলেন নাই, অমীমাংসিত বিষয় তুলেন নাই। ওখানেই যদি উনি অমীমাংসিত বিষয়গুলি তুলতেন এবং সেটা নিয়ে কথা বলতে চাইতেন, তখন হয়তো দেখা যেত যে এই ফরেন অফিস কনসালটেশন হচ্ছে না। সুতরাং আমাদেরকে একটা আস্থার জায়গায় প্রথমে আসতে হবে। এবং এটাও আপনি জানেন যে জুলাই আগস্টে পট পরিবর্তন হয়েছে, কিন্তু কোনো সরকার গঠিত হয় নাই, এবং এই সরকারের মেয়াদ কতদিন এটা কেউই নিশ্চিতভাবে জানে না। আমি কেউই বলতে বুঝাচ্ছি, ধরেন পাকিস্তান, ওরা নিশ্চিতভাবে জানে না যে এই সরকার কতদিন থাকবে না থাকবে। সুতরাং ঠিক এই সময়েই আপনার গুরুত্বপূর্ণ কোনো বিষয় তুলে নিয়ে আলোচনা করতে গেলে দেখা যাবে যে আলোচনা বেশি দূর আগাবে না। আপনি যদি পাকিস্তান মিডিয়া খেয়াল করেন, তারা এই ফরেন অফিস কনসালটেশনটাকে আমরা যেভাবে দেখছি তারা একটু ভিন্নভাবে দেখছে। তারা এমনভাবে জিনিসটাকে উপস্থাপন করছে যে বাংলাদেশে পট পরিবর্তনের পরে পাকিস্তানের দিক থেকেই উদ্যোগ নেওয়া হয়েছে নতুন করে সম্পর্ক স্থাপনের জন্য, কেননা তারা মনে করে যে ওই 15 বছর একটা বৈরী সরকার ছিল, তারা সেই সম্পর্ক স্থাপন করতে পারেনি। এবং এই যে আমাদের সরকার প্রধান এবং পাকিস্তানের সরকার প্রধানের দুটো বৈঠক হয়েছে, তারা এগুলোকে, তাদের মিডিয়া, পাকিস্তানি মিডিয়া এমনভাবে বলছে যে এই উদ্যোগগুলো তারা গ্রহণ করেছে, এবং তারই পরিপ্রেক্ষিতে এই ফরেন অফিস কনসালটেশনে তাদের ফরেন সেক্রেটারি এসেছে। এখন যেহেতু কনসালটেশনটা হয়ে গেছে, আমাদের দেখতে হবে যে এখন তাদের মিডিয়া বা তাদের ফরেন অফিস জিনিসটাকে কিভাবে তুলে ধরে বা কিভাবে ব্যাখ্যা করে। সেখান থেকে আমরা কিছুটা জানতে পারবো যে পাকিস্তানের আসলে অ্যাপ্রোচটা কি, তারা কিভাবে দেখতে চায়। সেটি একটি বিষয়। পাশাপাশি আমি একটু, আপনি যেটি বলছিলেন যে এই বিষয়টি এখনই না তোলার ক্ষেত্রে, এটি নিয়ে একটু জানতে চাও যে সাধারণ মানুষের ক্ষেত্রে একটি চাওয়াও তো তৈরি হয়েছে বাংলাদেশের দিক থেকে। বাংলাদেশে 54 বছর ধরে এই চাহিদা ছিল বা চাওয়া পাওয়া ছিল, সেটিও তো বিবেচনায় নিয়েই হয়তো এই আলোচনাগুলো সামনে এনেছে। সেটা যদি আপনি বিবেচনাতেও নেন, তারপরও আপনাকে একটা কৌশল অবলম্বন করতে হয় যেন সেই জিনিসটা সামনে ওইভাবে চলে না আসে। হ্যাঁ, আপনার যেটা দাবি আপনি তো দাবি করবেনই, এবং আপনি চাইবেন যে অমীমাংসিত বিষয় যা আছে সেটা সমাধান করার জন্য। পাকিস্তানের দিক থেকে একটা কথা তারা সুন্দরভাবে বলেছে, তারা বলেছে যে উইল রিমেইন এনগেজড অন দিস ইস্যুস। হ্যাঁ, এবং আমাদের কিন্তু অনেকগুলো বিষয় আছে অমীমাংসিত, একটা দুটো না আর কি। আরেকটি বিষয় একটু আপনার কাছে জানতে চাইব যে পাকিস্তানের রাষ্ট্রদূতের সাথে আলোচনার পরে মধ্যাহ্নভোজে ভুটান, নেপাল এবং শ্রীলঙ্কার যারা কূটনীতিক তারাও ছিলেন। এটি এক ধরনের আঞ্চলিক বাণিজ্যিক সম্পর্কের ক্ষেত্রে কোনো নতুন বার্তা বহন করে কিনা, বা এই ধরনের কোনো সম্ভাবনা আপনি দেখেন কিনা, সেটি নিয়ে একটু জানতে চাইব। তবে তার আগে একটি বিরতি নিয়ে আসি। দর্শক, ছোট্ট একটি বিরতির পর ফিরছি, সঙ্গেই থাকুন। আবারও স্বাগত, দেখছেন 24 ঘন্টা আলোচনায় ফিরতে চাই। যেন মাহফুজুর রহমান, যেটি বিরতির আগে বলছিলাম যে আসলে এই সফরের পরে আবার পররাষ্ট্রমন্ত্রীও আসছেন পাকিস্তানের। আমাদের জায়গা থেকে আসলে প্রাপ্তি কি? আমরা দেখেছি প্রধান উপদেষ্টা বেশ কয়েকবারই এই অঞ্চলের যে বাণিজ্যিক এক ধরনের সমীকরণ তিনি দেখাচ্ছিলেন, বিভিন্ন দেশে গিয়েও দেখাচ্ছিলেন। আজকে কি আপনি সে ধরনের কোনো ইঙ্গিত পাচ্ছেন বা সে ধরনের কোনো বার্তা মনে হচ্ছে? দুর্ভাগ্যজনকভাবে আমি বলবো না।
আমাদের প্রধান উপদেষ্টা মহোদয় তিনি বারবার সার্কের কথা বলেছেন এবং সার্ককে উনি রিভাইভ করার কথাও বেশ কয়েকবার বলেছেন। সার্ককে রিভাইভ করার ক্ষেত্রে আপনার ভারতকে বাদ দিয়ে এটা চিন্তা করা যায় না। আনফর্চুনেটলি আপনার সবগুলো দেশের মধ্যে সার্কের যেগুলো মেম্বার, ভারতই কিছুটা হোস্টাইল, যে কারণে সার্ক নিয়ে আমরা আগেও খুব একটা সামনে এগোতে পারিনি। তো সেইটা ভবিষ্যতেও এগিয়ে যাওয়ার সম্ভাবনা আমি খুব কম দেখি। এবং ভারতকে যদি বাদ দিয়ে আমরা বাণিজ্য সহযোগিতা করতে চাই আঞ্চলিকভাবে, সেটা খুবই কঠিন হবে এবং খুবই সীমিত আকারে হবে। সেটা খুব বেশি সম্ভাবনা আমি দেখি না। আর যদি পুরো এই অঞ্চলটা দেখেন তাহলে সবচেয়ে বড় বাজার কিন্তু আপনার ভারতই। এই যে আজকের যেটি বলছিলাম যে মধ্যাহ্নভোজে আমাদের প্রতিবেশী রাষ্ট্রের কূটনীতিকরাও ছিলেন, সরকার কি আসলে এই অঞ্চলটাকে টার্গেট করেই আগাচ্ছেন বলে মনে হচ্ছে কিনা, এটিতে কোনো বার্তা আছে কিনা? এইটা আমি বলতে পারবো না, আমার কাছে সেরকম মনে হয় না। কারণ আমি সবসময় মনে করি যে হ্যাঁ, আঞ্চলিক সহযোগিতার সম্ভাবনা যথেষ্ট আছে, কিন্তু সেটাকে ভারতকে বাদ দিয়ে করা খুব ডিফিকাল্ট হবে। কিন্তু সার্কের বিষয়ে এরই মধ্যে ভারত তো আসলে তাদের অবস্থান আগের মতোই ব্যক্ত করেছে। হ্যাঁ, কিন্তু কোনো না কোনো এক সময় তাদেরকে এনকারেজ করে আমাদেরকে হয়তো এই ফোল্ডের মধ্যে আনতে হবে। যেমন নেপাল এবং ভুটানের সঙ্গেও যদি বাংলাদেশ সম্পর্ক উন্নত করতে চায়, তখনও আপনার কিন্তু ভারতকে আমাদের প্রয়োজন হয়। জি, আমরা একটু মিরাজ মিয়া একটু আপনার কাছ থেকে জানতে চাই। আমরা দেখেছি যে 5 আগস্টের পরেই বিশেষ করে ভারতের বিষয়ে আপনাদের বেশ আপত্তি রয়েছে, বিশেষ করে বাংলাদেশের রাজনীতিতে ভারতের হস্তক্ষেপ, সেটি নিয়ে আপনারা সমালোচনা করছেন বা ভারত বিরোধী অবস্থানে আপনারা আন্দোলনেও করেছেন। কিন্তু এই আপনারাই আমরা দেখলাম যে গতকাল যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের সাথে বৈঠক করেছেন, সেখানে নির্বাচন কবে হবে সেটি নিয়ে আপনারা মতামত জানিয়েছেন, বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি বিষয়ে তাদের সাথে কথা বলেছেন। সেটি কি এমন কিনা যে বিষয় যে অন্যের প্রিয় বলে সে বাদ, আপনাদের প্রিয় হলে সে ইন, সেরকম? দেখেন, বিষয়টি ওইরকম না। আমরা যেটা করেছি সেটা হচ্ছে আপনার প্রথম বিষয়টি হচ্ছে বিভিন্ন রাষ্ট্রদূতদের সাথে সাক্ষাৎ করা মানে এই নয় যে ওই রাষ্ট্রটি আমার বন্ধু বা আমি দেশের ব্যাপারে ওদের সাথে ইন্টারফেয়ার করছি। আমরা ব্যাপারটি হচ্ছে কথা প্রসঙ্গে ওখানে এসেছে যে বাংলাদেশে যে 2024 সালে যে গণহত্যাটি, যে একটা জেনোসাইড হয়েছে, এটা এই গণহত্যার বিচার এবং হচ্ছে যে সংস্কার এবং হচ্ছে একটি স্বচ্ছ নির্বাচন ব্যবস্থার মধ্যে দিয়ে যাতে বাংলাদেশ যেতে পারে, সেই লক্ষ্যের জাতীয় নাগরিক পার্টি কাজ করছে। এটি মানে এটি নয় যে বাংলাদেশের নির্বাচন ব্যবস্থায় আমেরিকা এখানে হস্তক্ষেপ করবে। দ্বিতীয়ত হচ্ছে ভারতের ইস্যুতে আমরা যেটা দেখেছি, আপনি যেটা আজকের এখানে আলোচনায় এসেছে, যে আমরা জানেন যে পাকিস্তান যেটা বলেছে যে তারা হচ্ছে, আমরা দেখেছি 2010 সালের পর থেকে পাকিস্তানকে আপনি আলোচনার টেবিলই আপনি বসাতে পারেননি। দ্বিতীয়ত হচ্ছে এখানে বলা হচ্ছে যে পাকিস্তান বাংলাদেশে ফরমাল ক্ষমা চাওয়ার ব্যাপারে তারা অন্তত টেবিলে বসতে যাচ্ছে। 2010 সালের পরে সেটি হয়নি। দ্বিতীয়ত হচ্ছে আমরা বলেছি পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে, আপনি জানেন যে একটি প্রতিবেদন তৈরি করা হচ্ছে যেখানে পাকিস্তানের কাছ থেকে আমরা যে 4.2 বিলিয়ন যে ডলার আমরা পাই, সেটির ব্যাপারেও সেটি আলোচনায় থাকবে এবং পাকিস্তান বলছে আমরা আলোচনায় এগিয়ে নিতে রাজি। এই যে একটা রাষ্ট্রকে টেবিলে বসানো, এটি কিন্তু গত 16 বছরে করতে পারেনি। গত 16 বছরে যেটা হয়েছে সেখানে পাকিস্তানকে গালি দেওয়া হয়েছে, পাশাপাশি বাংলাদেশে যারা রাজনৈতিক বিরোধী দল ছিল তাদেরকে দমন নিপীড়ন করার জন্য তাদেরকে পাকিস্তানি বলে একটা ট্যাগিংয়ের যে ফ্রেমওয়ার্ক গত 15 বছর এক্সারসাইজ হয়েছে। এক্ষেত্রে যেটা তৈরি হয়েছে যে পাকিস্তানকে গালি দাও আর বাংলাদেশের সার্বভৌমত্ব দিল্লির কাছে বিক্রি করে দাও। এই সরকার এসে এই যে পাকিস্তানকে আলোচনার টেবিলে নিয়ে এসেছে, এখানে একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক মেসেজ আছে আপনার। এই মেসেজটি হচ্ছে আপনার বিভিন্ন রাষ্ট্রের সাথে স্বাধীনভাবে পররাষ্ট্রনীতি প্রণয়নের ক্ষেত্রে কোনো একটি দেশের কাছে, কোনো একটি দিল্লির কাছে কিংবা কোনো একটি দেশের কাছে আপনার মাথা নত করতে হয় না। আপনার এটি একটি মেসেজ দিয়েছে, যদি জনগণের সমর্থন থাকে তাহলে একটি সরকার যে কোনো রাষ্ট্রের সাথে সে স্বাধীনভাবে চোখে চোখ রেখে কথা বলতে পারে, স্বাধীন পররাষ্ট্রনীতি প্রণয়ন করতে পারে। দ্বিতীয়ত হচ্ছে যে বিষয়টি আছে দেখেন, পাকিস্তানের সাথে সম্পর্কে যাওয়া বা আলোচনায় যাওয়া বা তাদের সাথে সম্পর্ক নর্মালাইজেশন করার এটি মানে নয় যে আমি ভারতকে দূরে ঠেলে দিচ্ছি। আপনার এখানে যেটি হচ্ছে যে পাকিস্তান এবং আপনার বর্তমান 21 শতাব্দীর রাজনীতিতে আপনাকে এখানে আমাদের পাকিস্তানের সাথে অনেকগুলো ব্যাপার কানেক্টেড। এক্ষেত্রে আপনি যদি দেখেন, এখানে বাণিজ্যিক দিক থেকেও যদি দেখেন, আপনার আফগানিস্তান এবং ইরান এবং হচ্ছে মধ্য এশিয়ার যে ল্যান্ডলক যে কান্ট্রিগুলো রয়েছে এবং মধ্যপ্রাচ্যের দেশের সাথে আপনি যদি বাণিজ্য করতে যান, সেখানে পাকিস্তান হচ্ছে একটি গেটওয়ে হিসেবে কাজ করে। এক্ষেত্রে পাকিস্তানের সাথে সম্পর্ক যদি নর্মালাইজেশন হয়, তাহলে আপনি ইরান, আফগানিস্তান এবং হচ্ছে যেই ল্যান্ডলক যেই মধ্য এশিয়ার রাষ্ট্রগুলো রয়েছে সেগুলো থেকে আপনি বাণিজ্যের আপনার একটা হাব প্রসারিত হচ্ছে। দ্বিতীয়ত
হচ্ছে আপনি এই যে পাকিস্তান দক্ষিণ এশিয়ার একটি রাষ্ট্র হিসেবে এখানে যে সার্ককে যে রিভাইভ করা, এই রিভাইভ করার ক্ষেত্রে আপনাকে ভারত যেমন প্রয়োজন তেমনি পাকিস্তানকেও প্রয়োজন। দ্বিতীয়ত হচ্ছে আমরা বলছি যে এই যে ইন্টারিম যে গভর্নমেন্ট আছে, এই গভর্নমেন্টের উদ্দেশ্য কিন্তু ইকোনমিক, আপনার ইকোনমিক স্বার্থ যেখানে আছে গভর্নমেন্ট কিন্তু সেখানেই যাচ্ছে। এক্ষেত্রে পাকিস্তানের সাথে সম্পর্ক নর্মালাইজেশন করা মানে এটি নয় যে সে ভারতকে অগ্রাহ্য দিচ্ছে অথবা সে পাকিস্তান প্রীতি দেখাচ্ছে। এই সরকার যেটি করছে সেটি হচ্ছে ভারত হোক পাকিস্তান হোক যে কোনো রাষ্ট্রের সাথে তারা জনগণের সমর্থনের প্রেক্ষিতে, জনগণ যে স্বাধীন পররাষ্ট্রনীতির কথা বলছে, জনগণ যে পররাষ্ট্রনীতি প্রণয়নের ক্ষেত্রে যে প্রো বাংলাদেশের কথা বলছে, এই সরকার সেদিকে প্রতিফলন করার চেষ্টা করছে বলে আমি মনে করছি। জি, হাবিব আপনার কাছে একটু জানতে চাই, যেটি নিয়ে আবারও আলোচনা হয়েছে বিশেষ করে পাকিস্তানের সাথে বৈঠকে, আবারও সেই ৭১ গণহত্যার জন্য সরি বলার বিষয়টি আবারও সামনে আনা, যদিও তিনি বলছিলেন যে এখনই সময় নয়, তবে সাধারণ মানুষ আসলে এটি নিয়ে এরই মধ্যে আলোচনা শুরু করেছে। এটিকে আপনারা কিভাবে দেখেন? পাশাপাশি আরেকটি বিষয় জানতে চাই, তিনি যেটি বলছিলেন যে $4.2 বিলিয়ন যে দাবিটি, সেটি এক ধরনের আলোচনার টেবিল, অর্থাৎ এক ধরনের অগ্রগতি হিসেবে বলছে সরকার, মানে এক ধরনের ক্রেডিট নিয়ে নিচ্ছে। আপনাদের আসার আগে এই সরকারি ক্রেডিট নিয়ে নিচ্ছে বিদেশি সম্পর্কের ক্ষেত্রে? এই সরকার তো আমাদেরও সরকার, ইন্টারিম যে গভর্নমেন্ট সেটা তো আমাদেরও গভর্নমেন্ট, এবং এই ইন্টারিম গভর্নমেন্টের যারা এখনো তাদের সাথে পূর্ণ সমর্থন নিয়ে দাঁড়িয়ে আছে বিএনপি, তো তাদের একজনে আমরা গর্বিত। আমরা অবশ্যই না, আমরা গর্বিত, কারণ একটা জিনিস মনে রাখতে হবে যে জিওপলিটিক্যাল সিচুয়েশনে কোনো দেশের সাথে আপনি মাইনাস করে, একটা দেশকে 100% মাইনাস করে চলতে পারবে না শুধু একটা দেশ নিয়ে। যদি আপনি ব্যবসায়িক প্রসঙ্গ, যেটা অলরেডি আমার সম্মানিত সহবক্তা খুব সুস্পষ্টভাবে এবং বিশদভাবে বলেছেন, এটার বাইরেও পলিটিক্যাল রিজনেও কিন্তু আপনার একটা হেলদি ডিপ্লোম্যাটিক রিলেশনশিপ আপনার সমস্ত এই রিজিয়নের সবগুলো দেশের সাথে থাকা খুব জরুরি। এই সম্পর্কগুলো আপনাকে একটা সুনির্দিষ্ট কান্ট্রির পেটের ভেতরে ঢুকে যাওয়া থেকে সুরক্ষিত রাখে। এটা সবসময় চেক অ্যান্ড ব্যালেন্সের একটা পার্ট। সেটা চায়না হোক, সেটা পাকিস্তান হোক, সেটা কোরিয়া হোক, সেটা রাশিয়া হোক, সেটা ইউএসএ হোক। ওনারা ইউএসএর সাথে বসবেন না কেন? ওনারা রাশিয়ান অ্যাম্বাসেডারের সাথে বসবেন না কেন? ওনারা পাকিস্তান অ্যাম্বাসেডারের সাথে বসবেন না কেন? এমনকি ভারতীয় অ্যাম্বাসেডারের সাথেও বসবেন, কারণ ইনারা হচ্ছেন আমাদের প্রতিবেশী। ভারত আমাদের প্রতিবেশী, এমন প্রতিবেশীর চয়েসের ক্ষেত্রে কিন্তু আপনার কোনো এখানে কোনো চয়েস থাকে না, এটা আপনি বাই বার্থ পান। কাজে এই প্রতিবেশীকে তো আপনি মাইনাস করে চলতে পারবেন। আপনার বৃহত্তম ল্যান্ড বর্ডার যাদের সাথে আছে তাদের সাথেও আপনার একটা সম্পর্ক রাখতে হবে, কিন্তু সেই সম্পর্কটা হতে হবে সার্বভৌমত্ব এবং সমমর্যাদার। একই সাথে পাকিস্তানের সাথে বহু ডিসপিউটেড ইস্যু আছে। ডিসপিউটেড ইস্যু সবসময় রিলেশনশিপকে সামনে নিয়ে যাওয়ার পথে একটা বড় ধরনের বাধা। কাজে এটা যতটুকু সেটেল করে আগানো যায় তত তাদের জন্যও ভালো, আমাদের জন্যও ভালো, এবং ওভারঅল একটা হেলদি একটা পলিটিক্যাল ব্যালেন্স বা ভূ রাজনৈতিক একটা ভারসাম্য রক্ষার জন্য কিন্তু এটা অত্যন্ত জরুরি। আলোচনা কিন্তু অনেক কিছু নিয়ে হয়েছে। আলোচনা আরও আপনার হয়েছে শিল্প নিয়ে হয়েছে, কৃষি নিয়ে হয়েছে, ব্যবসা নিয়ে হয়েছে। ইমিডিয়েটলি ফ্লাইট, দুই দেশের যে ফ্লাইট যেটা বন্ধ ছিল সেইটা নিয়েও কিন্তু আলোচনা হয়েছে, এবং সম্ভবত খুব দ্রুতই আমরা দেখতে পাবো হয়তো যে ফ্লাইটও চালু হতেছে। এগুলো কিন্তু একটা ইতিবাচক দিক। হ্যাঁ, আমার সম্মানিত সহবক্তা যিনি একজন সাবেক রাষ্ট্রদূত ছিলেন, তিনি তো তার যেটা ডিপ্লোম্যাটিক অ্যানালাইসিস সেটা দিয়েছেন, ওইটা দেওয়ার যোগ্যতা আমি রাখি না। কিন্তু ওভারঅল অ্যাজ আ পার্টি বিএনপি অবশ্যই চায় যে যেই সরকারে যিনিই থাকুন বাংলাদেশের সরকার পরিচালনার দায়িত্ব যার কাঁধেই থাকুক, সেটা হতে হবে সমমর্যাদার, সেটা হতে হবে কাঁধ উঁচু করে আপনার পারস্পরিক মানে স্বার্থ মানে লেনদেনে মানে কি বলে এটাকে পারস্পরিক স্বার্থ অক্ষুণ্ণ রাখার মাধ্যমে। আপনি নিজেকে বিকিয়ে দিয়ে যে সম্পর্ক তৈরি করবেন ওটা ডিপ্লোম্যাটিক সম্পর্ক হয় না, ওটা এক ধরনের দাসত্ব হয়, যেটা আমরা 17-18 বছর ধরে দেখেছি। গণহত্যা প্রসঙ্গে যেটা তারা সুস্পষ্টভাবে তো দাবি আমাদের সরকার জানিয়েছেন, একই সাথে দাবি জানিয়েছেন আমাদের দেশে আটকে পড়া তাদের নাগরিকদের ফিরিয়ে নিয়ে যাওয়ার ব্যাপারে। এই সাথে ওই যে আপনার সেই সময় ঘূর্ণিঝড়ে আগত যেই মানে ফান্ড যেটা সেইটা ওনারা ফেরত চেয়েছেন, ওনারা বিভাজন চেয়েছেন, অবিভাজিত যে সম্পত্তি আছে সেটারও কিন্তু ভাগ চেয়েছেন। এই চারটা খুব সুস্পষ্টভাবে বাংলাদেশ টেবিলে রেখেছে। আশা করা যায় যে হয়তো বা কূটনৈতিক নর্ম অনুযায়ী আরও পরেও মানে যেটা ভাইয়া বলছিলেন হয়তো বা সুযোগ ছিল কিনা আমি জানি না, ওই বিষয়ে যেহেতু আমি বিশেষজ্ঞ নই, কিন্তু এইটা তো ফ্যাক্ট, এগুলো প্রতিটাই ফ্যাক্ট। এই ফ্যাক্টটা যে বলতে পারা এটা তো অনেক বড় বিষয়, এটাকে আমরা অবশ্যই সাধুবাদ জানাই। কারণ হচ্ছে যে সম্পর্কটাকে এগিয়ে নেওয়ার সদিচ্ছা আছে বলেই তো এই সরকার প্রধান বারবার দেখা করেছেন এবং এই মিটিংটা হতে পেরেছে। আবার 27-28 তারিখে মন্ত্রীরাও আসছেন, ফলে আমরা তো উই আর লুকিং ফরওয়ার্ড ফর সামথিং মাচ বেটার। সবার সাথেই আসলে সম্পর্কটা রাখতে হবে সমমর্যাদার। সেটি হচ্ছে সবার ক্ষেত্রে। আপনাদের তিনজনকে আলোচনা অংশ
আলোচনার জন্য। ধন্যবাদ দর্শক, এই ছিল আমাদের আজকের 24 ঘন্টার আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।